আমি এই তো বাড়ি থেকে বেরোচ্ছি সবে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, হ্যাঁ, দেখা হচ্ছে। আরে বাবা মনীষ, এত রাতে কোথায় যাচ্ছিস? কোথাও না মা, এক্ষুনি ফিরে আসবো। কাল সকালে না হয়ে যেতিস। এমনিতেও এটা কি যাওয়ার কোনো সময় হলো? আমি কি বাচ্চা নাকি? শুধু এখানেই যাচ্ছি, আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। কেউ আমার কথা চিন্তা করে না, সবাই নিজের মর্জি মতোই চলে। মা, তুমি রাগ করছো কেন? দরকারি কাজ আছে, আমার বন্ধুকে নিয়ে আমি এক্ষুনি ফিরে আসবো। মা, এ কোন নতুন বন্ধু হলো তোর? মা, আমি এসে সবকিছু বলি। কিন্তু বাবা তুই। প্রণাম মামি। আরে গৌতম। আরে দাদা, তোর সাথেই দেখা করতে আসছিলাম। কোথায় চললি? ভাই তুই তাড়াতাড়ি বস, যা বলার যেতে যেতে বলিস। শোন গৌতম, সাবধানে যাবি, আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরবি। ঠিক আছে মা, কতবার বলবো তোমাকে, এত চিন্তা করো না। ঠিক আছে। আরে তোর সেই দাদার ঝামেলার ব্যাপারটা কি হলো? ওটার কিছু হলো নাকি? না ভাই, এখন অবধি তো কিছুই হয়নি। হ্যালো, হ্যাঁ, আমরা এক্ষুনি পৌঁছে যাব। কি? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে। কি হলো বল না। আরে দাদা, তুই কোন রাস্তা দিয়ে যাচ্ছিস? আরে ভাই, ও বাসে করে না ট্রেনে করে আসছে। দাদা তুইও না? বিয়ের পর কি হয়েছে বলতো? আমি একটু কনফিউজ ছিলাম ভাই, সরি। স্যার, মার্ডারই মনে হচ্ছে। স্যার, এ তো বাইক থেকে পড়ে গিয়ে পাথরের মাথায় চোট পেয়েছে, মাথায় আঘাত লাগায় মৃত্যু হয়েছে। রাইট। কিন্তু দ্বিতীয় বডিটাকে ভীষণভাবে থ্যাতলানো হয়েছে, মুখটাও চেনা যাচ্ছে না ভালো করে। এছাড়া আর কিছু পাওয়া গেছে এখানে? হ্যাঁ স্যার, যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কিছু পার্টস পাওয়া গেছে। স্যার, সিলভার কালারের গাড়ি ছিল। আর স্যার, অন্য বডিটার কাছ থেকে ফোনের এই ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ড্রাইভিং লাইসেন্সের নাম মনীষ। স্যার, বডি আইডেন্টিফাই করার জন্য বাড়ির লোকেদের ডাকা হয়েছে। ঠিক আছে, ওয়্যারলেসে এই গাড়ির ব্যাপারে খোঁজ খবর দিয়ে দাও, আর জানিয়ে দাও রাস্তায় যদি কোনো রকম সিলভার গাড়ি দেখতে পায় সেটা তল্লাশি নিতে। স্যার, আশেপাশের গ্যারেজে চেক করো যদি সিলভার কালারের গাড়ি রিপেয়ারিং এ এসে থাকে। স্যার, জীবনে কোথায় কখন কি হয়ে যাবে সেটা অনুমান করা প্রায় দুঃসাধ্য ব্যাপার, আর অনেক ক্ষেত্রেই হঠাৎ করে ঘটা কোনো বিষয় অনেক বড় আকার ধারণ করে। মনীষের তার পরিবারের সঙ্গেই এমনই একটা ঘটনা ঘটল। মনীষের বিয়ের কয়েকদিনের মধ্যেই একটা রোড অ্যাক্সিডেন্টে মনীষ আর গৌতমের মৃত্যু হলো। পরের দিন সকালে প্রত্যক্ষদর্শীরা তাদের বিষয়ে পুলিশকে খোঁজ খবর দিল। ওদিকে মনীষের পরিবার মনীষ আর গৌতমের রাতভর নিখোঁজ থাকায় উদ্বেগে ছিল, কিন্তু তারা এটা জানতে পারেনি যে পরের দিন সকাল তাদের জন্য কি নিয়ে আসছে। এমন একটা খবর যার পর তাদের জীবনের ছবিটাই পুরো পাল্টে যেতে চলেছে। গৌতম, গৌতম, মনীষ, মনীষ, মনীষ। এই দুজন আপনার কে হয়? মনীষ আমার ছোট ভাই ছিল স্যার, আর গৌতম আমার পিসির ছেলে। কিন্তু হঠাৎ করে এটা কি করে হলো স্যার? পোস্টমর্টেম রিপোর্টটা না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না।
রাশিদ? স্যার কেউ আমাদের ফোন করে এই গাড়িটার ব্যাপারে জানিয়েছে। আশেপাশের লোকজনের কাছ থেকে জানলাম যে সকাল থেকে গাড়িটা এখানেই রয়েছে। এটা তো হিট অ্যান্ড রানের কেস মনে হচ্ছে। হ্যাঁ স্যার, গাড়িটার কন্ডিশন দেখে এটা মনে হচ্ছে যে গাড়িটা কাউকে ধাক্কা মেরে এখানে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। গাড়ি মালিকের কোনো হদিশ পেলে? কে ছিল? না স্যার, কিন্তু গাড়ির ভেতর থেকে ওনারের ডকুমেন্ট এবং লাইসেন্স পাওয়া গেছে। কোনো রাহুল অবস্থি, আমাদের চারথাওয়ালের স্যার। ওর খোঁজ লাগাও আর জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসো। স্যার কাল রাতে কতটা খেয়েছিলি? আরে ওঠ, তোর গাড়ি পাওয়া গেছে জঙ্গলে, অ্যাক্সিডেন্ট হওয়া অবস্থায়, রক্তের দাগ হয়েছে ওর উপরে। বল কোথায় আর কাকে ধাক্কা মেরেছিস? এই, আমার কিছু মনে নেই স্যার, আমার সত্যি কিছু মনে নেই। রাশিদাকে দুদিন এখানেই থাকতে দাও। লকআপের গরমে ঘামের সাথে সাথে যখন নেশাও কাটবে না, তখন সব মনে পড়বে ওর। ঠিক আছে স্যার। স্যার ফরেন্সিক রিপোর্ট কেসটার মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। গৌতমের মৃত্যু তো বাইক থেকে পড়েই হয়েছে, কিন্তু মনীষ অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল। ড্রাইভার বারবার গাড়িটাকে মনীষের মুখের ওপর দিয়ে নিয়ে যায়, ওকে বারবার থ্যাঁতলায়। ওর বডিতে অনেকগুলো ফ্র্যাকচার রয়েছে। শিবা, এটা অ্যাক্সিডেন্ট কেস নয়, এটা ডাবল মার্ডার কেস। মার্ডার? কিন্তু ওদের দুজনকে কেউ কেন মার্ডার করতে চাইবে ইন্সপেক্টর? সেটা খোঁজ নিতেই তো আমরা এসেছি। আচ্ছা, মনীষের কোনো শত্রু ছিল? না সাহেব, আমার দুটো ছেলেই খুব ভালো ছিল, ওদের তো কারোর সঙ্গে ঝগড়াও ছিল না। আপনারা মনীষকে শেষবারের মতো কখন দেখেছেন? ওই রাতে মনীষ কোথাও যাচ্ছিল। আরে বাবা মনীষ, এত রাতে কোথায় যাচ্ছিস? কোথাও না মা, এক্ষুনি ফিরে আসবো। এটা একটা সময় হলো যাওয়ার? আমি আমার বন্ধুকে নিয়ে আসছি, এক্ষুনি ফিরে আসবো। মনীষ তো একাই যাচ্ছিল, হঠাৎ গৌতম যেন কোথা থেকে চলে এলো, আর মনীষের সাথে ওই বেচারার জীবনটাও শেষ হয়ে গেল। যাবার সময় ও বলে যায়নি যে কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? না স্যার, খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, না বলেই চলে গেল। সীমা, ও যখন যাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? আমি তো আমার ঘরে ছিলাম সাহেব। আপনি কোথায় ছিলেন? সাহেব, আমি আর মনীষের মা তো ঘরেতেই ছিলাম, আর দুজন বৌমাই নিজের নিজের ঘরে ছিল। আর আর তরুণ, বাবা তরুণ, তুমি কোথায় ছিলে? আমি আমার ঘরেই ছিলাম। ও সত্যি বলছে? স্যার মনে হচ্ছে মনীষের সঙ্গে গৌতমের দেখা হওয়াটা কাকতালীয়, আর সেখান থেকে মনীষ গৌতমকে নিজের সঙ্গে নিয়ে যায়। একটা কাজ করো, তুমি মনীষের বড় ভাইয়ের উপর নজর রাখো। আমার ওকে খুব একটা পরিষ্কার মনে হচ্ছে না। আর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো মনীষ আর তার পরিবারের ব্যাপারে। আর মনীষের কল রেকর্ড পাওয়া যায়নি? না স্যার। স্যার স্যার মনীষের কল রেকর্ড থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানা গেছে। সেই রাতে মনীষ তার বড় ভাই তরুণকে 2-3 বার ফোন করেছিল, কিন্তু প্রত্যেকবারই তরুণের ফোন সুইচ অফ ছিল। এছাড়া মনীষের ফোনে অন্য একটা নাম্বার থেকে 2 বার কল আসে। সেই নাম্বারটা কার? রাহুল আবাসি, চারথাওয়াল। নেশা কেটেছে তো নাকি? স্যার, স্যার আমার কথার বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তবু আমার কিচ্ছু মনে নেই স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার। 1 মাস আগেও তুই মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছিলি, তাই না? হ্যাঁ স্যার, 1 মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমার ভালো করে মনে আছে আমি কাউকে মারিনি স্যার। সত্যি বলছিস তুই? স্যার বিশ্বাস করুন, সত্যি বলছি। যদি আপনার বিশ্বাস না হয় আমার বউকে জিজ্ঞেস করে নিন স্যার, আমি সত্যি বলছি। ও বাড়িতেই ছিল সাহেব, আমার ভালো মতো মনে আছে। ও খুব মদ খেয়েছিল, আমি খাটে শুয়ে দিয়েছিলাম ওকে। ওই অবস্থায় ও গাড়ি চালাতে পারতো না। আপনি আবার মিথ্যা কথা বলছেন না তো? না সাহেব, আমি আমার বাচ্চার দিব্যি খেয়ে বলছি, আমি মিথ্যা বলছি না। ও বাড়িতেই ছিল। তাহলে ওর গাড়িটা এখন কোথায়? সাহেব, অনেকক্ষণ অবধি তো আমি বাড়ির বাইরেই দেখেছি, তারপরে আমি রাতের দিকে খেয়াল করিনি। কিন্তু সাহেব, সকালবেলা গাড়ি ওখানে ছিল না। ও ছাড়া আর কেউ, অন্য কেউ গাড়িটা চালাতো? না সাহেব,
ও ছাড়া গাড়ি আর কেউ চালাতো না। আর কারোর কাছে এই গাড়িটার ডুপ্লিকেট চাবি রয়েছে? সেটা তো জানি না সাহেব। ঠিক আছে, প্রয়োজন পড়লে আমরা আবার আসবো। ঠিক চলো আছে। রাশিদ। স্যার স্যার এরকম হয়নি তো যে রাহুল অবস্থির গাড়িটা চুরি হয়েছিল? হতেই পারে, হয়তো চোর রাহুল অবস্তির এই মদ খাওয়ার ব্যাপারে অবগত ছিল। খোঁজ লাগাও যে এই রাহুল অবস্তি ওর গাড়ি রিপেয়ারিং আর সার্ভিসিং কোথা থেকে করে। তুই বিট্টু? না সাহেব, বিট্টু ওই দেখুন ওখানে। বিট্টু, রাহুল অবস্থির গাড়ি তোর গ্যারেজে আসে? হ্যাঁ সাহেব, কি হয়েছে? গাড়িটা ডুপ্লিকেট চাবি আছে তোর কাছে? স্যার চাবি তো যে কাস্টমাররা গাড়ি রেখে যায় তারা চাবিটাও রেখে যায়। কেন, কি হয়েছে স্যার? রাহুলকে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের এমনটা মনে হতে লাগলো যে হয়তো মনীষকে খুন অন্য কেউ করেছে। কিন্তু মনীষ আর গৌতমকে খুন করার কারণ কি ছিল সেই বিষয়ে পুলিশ এখনো অন্ধকারে। কি এমন ঘৃণার কারণ ঘটে থাকতে পারে যে কারণে মনীষকে এত নৃশংসভাবে খুন করা হলো? সাহেব, দুটো ভাইয়ের মধ্যে এত মারামারি হয়েছিল যে মনে হচ্ছিল একে অপরকে মেরে ফেলবে। মনীষ, আমার কথা শোন, পাগলামো করিস না, আমার কথা শোন। দেখ এবার আর তুই বাঁচবি না, আর এবার সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আরে চুপ কর, একটু আস্তে কথা বল, আর ব্যাপারটাকে এখানেই থামাস, বুঝলি? কাউকে কিছু বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার আমি চুপ করে থাকবো না, তোর ব্যাপারে সবকিছু বলে দেবো। সব লোকেরাও তো জানুক যে তুই কি ধরনের মানুষ। কি বললি তুই? হ্যাঁ, কি বললি? নিজের বর্দাকে অপমান করছিস এভাবে? একটা কথা ভালো করে শুনে নে, যদি কখনো তুই এটা বলিস না, কখনো যদি বলিস, প্রাণে মেরে দেবো তোকে, প্রাণে মেরে দেবো। পুলিশ মনীষ আর গৌতমের খুনিদের খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু এখনো অবধি তাদের হাতে কোনো প্রমাণ এসে পৌঁছয়নি। মনীষের পরিবার মনীষের মৃত্যুর পর শোকাহত ছিল, কিন্তু সব পরিবারের কিছু রহস্য থাকে যার বিষয়ে কেউ কিচ্ছু জানে না। আর তদন্ত চলাকালীন পুলিশের তরুণ এবং মনীষের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা নজরে এলো। অপরাধ গুরুতর ছিল তাই সন্দেহের তীর সবার দিকে ছিল, কিন্তু মনীষের দাদা তরুণের কি তার মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? আর এই প্রশ্নের তদন্ত করতে করতে পুলিশের সামনে এলো তরুণের আরো একটা সত্য। সেদিন রাতে যখন মনীষ বাড়ি থেকে বেরোলো, তোমার স্বামী তরুণ বাড়িতেই ছিল? হ্যাঁ সাহেব। দেখো, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, যেটা সত্যি সেটা বলো। আমি বলতে পারবো না সাহেব, ও কোথায় ছিল। আমরা দুজন একসাথে শুই না, ও ছাদে গিয়ে শোয়। আর যেদিন আপনি এসেছিলেন তো উনি ইশারা করে আমায় চুপ থাকতে বললেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আপনি ওনাকে কিছু বলবেন না। যে রাতে মনীষ খুন হয় সেদিনও 2-3 বার তোমায় ফোন করেছিল, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। ও এত রাতে তোমায় কেন ফোন করেছিল? দেখুন ইন্সপেক্টর বাবু, আপনাকে আমি আগেও বলেছি যে আমি বাড়িতেই ছিলাম। তোমার স্ত্রী আমাদের বলেছে সেই রাতে তুমি বাড়িতে ছিলে না। সত্যি করে বলো, তুমি কোথায় ছিলে? আমি 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 ওই বন্ধুদের সঙ্গে বাইরে ছিলাম স্যার। ফিরেছো করার সময়? ওই ধরুন 3টে বেজে গেছিল স্যার। তার মানে মনীষ আর গৌতমের মৃত্যুর অনেক পরে, আর পুরো বাড়ির মধ্যে সেদিন তুমি একা বাড়ির বাইরে ছিলে। ইন্সপেক্টর বাবু, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যেটা তুমি বুঝতে পারছো। তোমার প্রতিবেশীরা আমাদের জানিয়েছে যে মনীষের মৃত্যুর একদিন আগে তোমার সাথে ওর ভীষণ ঝগড়া হয়। শুধু ঝগড়া নয়, তোমরা মারামারি পর্যন্ত করছিলে। কিন্তু কেন? ইন্সপেক্টর বাবু দেখুন, ভাইদের মধ্যে তো এইসব হতেই থাকে, তাই না? কথা ঘোরানোর চেষ্টা করো না, সত্যি কথা বলো, কেন ঝগড়া হয়েছিল? দেখুন, আরে বলে দে না, কেন তর্ক করছিস? বাবা, আমার কিছু ভালো করে মনে নেই। সত্যি কথা বলবে না, আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। দেখ তরুণ, যদি মনীষের মৃত্যুর সঙ্গে তুই কোনোভাবে জড়িত থাকিস না, তাহলে আমি তোকে কোনোদিন মাফ করতে পারবো না। আমি মানিনি বাবা, আমার ছোট ভাই ছিল। তাহলে কি জন্য সেদিন রাতে তোমাদের দুজনের ঝগড়া হয়েছিল? ইন্সপেক্টর বাবু,
আমি ওই নিষিদ্ধ পল্লীতে এক বেশ্যার সঙ্গে দেখা করতে চাই। আর ওখানে একবার মনীষ আমায় দেখে নিয়েছিল। আরে তুই বললে আমি তোর সঙ্গে সারা জীবন কাটিয়ে দেব রে। শোনো বাবা আমার, মনীষ আমার ব্যাপারে সব সত্যি জেনে গিয়েছিল। ও আমাকে সাহায্য করার চেষ্টাও করেছিল, কিন্তু আমি ওর একটা কথাও শুনি। যেদিন ও মারা যায় আমি সেই মহিলার সাথেই ছিলাম। বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমাকে। বিশ্বাস করো, আমি মনীষকে মারিনি বাবা, আমি মনীষকে মারিনি। স্যার, স্যার, তরুণ স্বীকারোক্তি ক্রস চেক করেছি, ও সত্যি বলছে। সেটা তো রেশমার সঙ্গেই ছিল। স্যার, আমি সাহারানপুরে মনীষ নামে কাউকে চিনি না। আমি 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে মদ খেতে কেন যাবো? আরে কতবার বলেছি যে আমি আমার বাড়িতেই ছিলাম। কিন্তু আমাদের কাছে মনীষের কল রেকর্ডস আছে, যেখান থেকে আমরা পরিষ্কার জানতে পেরেছি তুমি ওই দিন রাতে মনীষকে কল করেছিলে। স্যার, আমি মনীষ নামে কাউকে চিনি না। তো মনীষ নামে কাউকে কি করে ফোন করবো? তোর নম্বরটা বল। 46521 সত্যি বলছিস তো? হ্যাঁ স্যার, আপনি চেক করুন না। এটা সেই নম্বর নয় যেটা থেকে মনীষের কল এসেছিল। স্যার, সিম কার্ড 3 সপ্তাহ আগে কেনা হয়েছিল, কিন্তু মার্ডারের রাত্রে 2 দিন আগে অ্যাক্টিভ হয়েছিল। তার মানে এই পুরো প্ল্যানটাই বেশ কিছু সপ্তাহ আগে করা হয়। দেখেছেন স্যার, এতে আমার কোনো হাত নেই, আমাকে ছেড়ে দিন। রাশেদ। স্যার, স্যার চল। স্যার, আরে চল না। যে গাড়ি অ্যাক্সিডেন্টে মনীষ মারা যায় আর যে নাম্বার থেকে মনীষের কল আসে, সে দুটোই এই রাহুলের সঙ্গে যুক্ত। আমার মনে হয় মনীষের ফ্যামিলির সঙ্গে কথা বলা উচিত। হতে পারে সেখানে কেউ আছে যে এই রাহুলকে চেনে। আমাদের পরিবারে এই নামে কেউ নেই স্যার, আর যতদূর আমি জানি ওরও এই নামে কোনো বন্ধু ছিল না। তবে স্যার, ওই রাহুল অবস্থি কোথায় এখন? চারথাওয়ালের। আমাদের বাড়িতে একজন আছে যে ওই একই জায়গায় থাকে। কে? মনীষের বিধবা সীমা। ডাকো ওকে, ওকে কিছু প্রশ্ন করব। আগে কিছুদিন আগে ওর বাড়ির লোক এসেছিল আর ওকে সঙ্গে নিয়ে গেছে। আচ্ছা, এটা বলুন, মনীষ আর সীমার মধ্যে দাম্পত্য সম্পর্ক কেমন ছিল? একদম ভালো না স্যার। বিয়ের পরেও ওদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই ছিল না। মানে? স্যার, বিয়ের কয়েকদিন পরের কথা এটা, যখন আমি আরে মনীষ, কি ব্যাপার বাবা? হ্যাঁ মনীষ বাবু, তুই তো গোমরা মুখ হয়ে গেছিস বিয়ের পর। কি হয়েছে বল আমাকে। আরে তুই আমার ছোট ভাই, বল কি হয়েছে? কি হয়েছে? সীমার সঙ্গে কথা হয়েছে নাকি? হ্যাঁ দাদা, এমন কিছু নয়। সীমা তো ওকে আমাকে ছুতেও দেয় না। আর কখনো কখনো তো আমার মনে হয় যে সীমা এটা চাই না যে আমি ওকে কখনো ছুঁই। বরং খাওয়ার সময় ভুল করেও যদি আমার হাতটা ওর হাতে ঠেকে যায় না, হাতটা এমন ভাবে ঝটকিয়ে সরিয়ে নেয় যে যেন আমার গায়ে থেকে ওর শক লেগেছে। আমার বাড়ির লোকও জানতো যে মনীষ আর ওর বউয়ের মধ্যে সম্পর্ক সেরকম ভালো ছিল না স্যার। আপনি চাইলে গিয়ে কথা বলতে পারেন স্যার। তোমার স্বামী তরুণের কথা অনুযায়ী মনীষ আর তার স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক ছিল না, তোমারও কি তাই মনে হয়? সাহেব, ওই দিন ধরে ফেলেছি। কি করছো তুমি? দূরে থাকো আমার থেকে। এইসব আমি নিজের চোখে দেখেছি। মনীষ তো এমন কিছু কাজ করেইনি, তাও জানি না ওর উপর কেন রাগ দেখালো এভাবে। পুলিশের সন্দেহের পরিধি বাড়তে থাকলো।
মনীষের খুনের পিছনে কার হাত ছিল সেটা বলা খুবই জটিল হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু এই পুরো তদন্ত চলাকালীন একটা জায়গার নাম বারবার সামনে আসছিল, ছত্তরওয়াল। ছত্তরওয়ালে যখন পুলিশ সীমাকে জিজ্ঞাসাবাদ করলো, সেখানে পুলিশের সামনে মনীষের আরেকটা নতুন চেহারা সামনে এলো, যেটা পুলিশকে এই কেসে আরো ধাঁধায় ফেলে দিল। সীমা, তোমায় কিছু প্রশ্ন করছি তোমার আর মনীষের ব্যাপারে। বিয়ের পর তোমার আর মনীষের সম্পর্ক কেমন ছিল? আমি পারবো না, আমি এসব পারবো না, আমি পারবো না। মা ভয় পাস না, যা সত্যি সব বলে দে স্যারকে। বিয়ের সাথে মেয়েদের অনেক স্বপ্ন জড়িয়ে থাকে। তার নতুন বাড়ি, তার নতুন সংসার, একজন স্বামী যে খুব ভালোবাসে। কিন্তু আমার বিয়ে যখন মনীষের সঙ্গে হলো, তখন আমার এরকম মনে হলো যেন যেন আমাকে কেউ কোনো অভিশাপ দিয়েছে সাহেব। আর আমার আমার বিয়ের প্রথম রাতে কি করছো তুমি? মনীষ, 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 কি করছো? কি করছো তুমি? এরকম ছিল আমার জীবন। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমার এটাই ভয় লাগতো যে আসবে আর আমার সাথে জোর জবরদস্তি করবে, বারবার আমার রেপ হবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যেন সবকিছু বদলে যায়, কিন্তু এরকম কিচ্ছু হয়নি। হয়তো আমার ভাগ্যে এসব লেখা ছিল। আমার আর মনীষের বিয়ের এটাই বাস্তব। আমি আজ অব্দি কাউকে বলিনি, এছাড়া আমি আর কিচ্ছু জানি না। আমি কিছুই জানি না সাহেব। খুব আশ্চর্য ব্যাপার শিবা, এই মনীষের দুটো রূপ, একটা ভগবানের একটা শয়তানের, কিন্তু কোন চেহারাটা আসল বুঝতে পারছি না। স্যার, হতে পারে যে সীমা মনীষের ব্যাপারে মিথ্যে কথা বলছে, আর ওর ডিরেক্ট কানেকশন রাহুলের সঙ্গে রয়েছে, কারণ মনীষের সঙ্গে যুক্ত দুটো ক্যারেক্টারই চারথাওয়ালে রয়েছে, আর এটা বিরাট বড় একটা কোইন্সিডেন্স। স্যার, আবার এই সীমাটাকে আপনি প্রত্যেকদিন একটা একটা করে নামে নামে পাগল করে দিচ্ছেন। যতটা প্রশ্ন করেছি ততটার উত্তর দে। তুই সীমাকে চিনিস কি না? স্যার বিশ্বাস করুন, আমি সীমা নামে কাউকে চিনি না। স্যার, আমি তো এখন মদ খাওয়াও ছেড়ে দিয়েছি। স্যার, প্রত্যেকদিন আপনারা যদি আমাকে এইভাবে কেস দেন না, তবে আমার বিবাহিত জীবন কিন্তু ফুল কেস খেয়ে যাবে। স্যার, আমি যতটুকু জানতাম আপনাকে সব বলে দিয়েছি আগেই। সাহেব, সীমা খুব সরল সিধে মেয়ে, ওর সাথে খুব খারাপ হয়েছে। এই তো সবে ওদের বিয়ে হয়েছিল। সীমা, ও তো আমাদের চোখের সামনে বড় হয়েছে। গুপ্তবাবুর মেয়ে? না না, আমরা তো কখনো ওর ব্যাপারে কোনো খারাপ কথা শুনিনি। খুব ভালো মেয়ে ও। না স্যার, কিছু পাওয়া যায়নি। এই সীমা তো দেখছি ধোয়া তুলসী পাতা। কে ওখানে? চোর? কি হলো সুনিতা? কি হলো? দেখো দেখো, বাড়িতে চোর ঢুকেছে। কোথায়? চোর! কে? কে ওখানে? কে? কে ওখানে? মা, কি হয়েছে মা? তুই ঠিক দেখেছিলিস? মনে হলো চোর ঢুকেছে। চোর! ওই দেখো, ওই যাচ্ছে।
এই তো আসুন আসুন স্যার এই রুমে আমি ছিলাম যখন শব্দটা পেলাম, আর ওকে এখান দিয়ে ওপরে যেতে দেখেছি আমি নিজের চোখে। কোথায়? এদিকে? হ্যাঁ, এইদিকে, স্যার, এদিকে, এখান দিয়ে এদিকে। ওপরে গেছে, আপনি দেখুন। আসুন স্যার এখান দিয়ে গেছে ওপরে, আপনি দেখুন। চলুন এদিকে স্যার, এদিক দেখবেন। দিকে ছিল, এদিকে আসুন দেখুন, এইখান দিয়ে লাফ দিয়েছিল। এত উপর থেকে লাফিয়েছে, তাহলে আঘাত তো নিশ্চয়ই লেগেছে। হ্যাঁ স্যার, ও ঘোরাতে ঘোরাতে যাচ্ছিল এখান দিয়ে। ঠিক আছে ওমপ্রকাশ, শর্মাবাবু, এটা হচ্ছে রাহুলের গাড়ির ফরেন্সিক রিপোর্ট। ওর গাড়িতে কোনো ফিঙ্গারপ্রিন্টস আমরা পাইনি। আর যে অবস্থায় রাহুল গ্রেপ্তার হয় সেই সময় এটা বিশ্বাসযোগ্য নয় যে অ্যাক্সিডেন্টের পর ও ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছে। আগে হ্যাঁ, তার মানে হলো এই যে কেউ রাহুলের দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজটা করেছে। আর কাল রাতে আরেকটা ব্যাপার হয়েছে। কি? কাল রাতে সীমার বাড়িতে একটা চোর ঢুকেছিল। ও সীমার ঘরের বাইরেই ছিল, তখন সীমার ঘরের লোকরা চেল্লামিল্লি শুরু করলো, আর চোরটা ওখান থেকে পালিয়ে গেল। আপনি বলতে চাইছেন সে সীমার কাছে এসেছিল? হ্যাঁ শর্মাবাবু, কেননা শর্মাবাবু যদিও চুরি করতে এসেছিল, সমস্ত জিনিসপত্র তো নিচে ছিল, যেগুলোকে সব ছেড়ে দিয়ে ও সবার আগে ও সীমার ঘরের দিকে যাচ্ছিল। দেখুন, আমার মনে হচ্ছে এই চোরের সীমার সাথে কোনো কানেকশন আছে, আর এটা সত্যি হলে সেটা হবে এই কেসের একটা টার্নিং পয়েন্ট। আর তার জন্যই আমি আমার দুজন লোককে সীমার ঘরের বাইরে দাঁড় করিয়েছি। সীমার উপর আমাদের 24 ঘন্টা নজর থাকবে। পুলিশের সন্দেহ সীমার উপর থেকে খানিকটা হয়তো সরেছিল। ঠিক তখনই এক ব্যক্তি এসে রাতের অন্ধকারে সীমার বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে, আর যে কারণে পুলিশ ফের তাদের তদন্ত সীমার দিকে নিয়ে যায়। সীমা কি কাউকে সঙ্গী করে তার স্বামীকে খুন করেছিল, নাকি পুলিশ এখনো অন্ধকারেই তীর ছুড়ে যাচ্ছিল? পুলিশ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছিল, ঠিক তখনই তাদের হাতে এমন কিছু এলো যা এই কেসটাকে নতুন একটা দিশা দিল। ইয়াবা কে স্যার? একে তো কোথাও দেখেছি। এটা তো বিট্টু, গ্যারেজের মালিক। রাহুলের গাড়ি সার্ভিসের জন্য এরই গ্যারেজে গিয়েছিল, কিন্তু এ এখানে কি করছে? এসে গেছো বাবা? হ্যাঁ নাও দেখো এবার। আরে বিট্টু বাবা, কাজ তো পড়েই আছে, আগে চাটা খেয়ে নাও। ওর পায়ে তো আঘাত লেগেছে। সীমার মা বলেছিল যে চোর এখান থেকে কোণাতে কোণাতে পালিয়েছিল। এই সেই লোক নয় তো? আরে স্যার, আপনারা আবার এসে গেছেন? এই চাওয়াল গরম দিতে বলবি। এসব চাপা ছাড়ো, আগে বলো তোমার পায়ে ওটা কি হয়েছে? আমি তো মেকানিকের কাজ করি স্যার, এইসব ছোটখাটো চোট তো আমাদের লাগতেই থাকে। এটা বলো যে তুমি সীমাকে কি করে চেনো? সীমা মানে কোন সীমা? মাথাতেও আঘাত পেয়েছো নাকি? আজ সকালেই তো দেখা করলো ওর সাথে, ওর বাড়িতে গিয়ে গাড়িটা ঠিক করেছিলে তুমি। আচ্ছা, গুপ্তা বাবুর কথা বলছেন আপনারা? ওনার মেয়ের কথা বলছেন? স্যার, এত লোকের কাজ করে আমি নাম থোড়ি না মনে রাখি। সীমার স্বামী মনীষ খুন হয়েছে, সেটা জানেন নিশ্চয়ই। সেই ব্যাপারে খোঁজ নিতেই এসেছি আমরা। মনীষকে যে গাড়িটা ধাক্কা মারে সেটা রাহুলের ছিল, আর ওই গাড়িটা তোমার গ্যারেজেই আসতো। তার মানে তুমি ওদের ভালোই চিনতে। স্যার, খুব ছোট শহর আমাদের, এখানে সব লোকই সবাইকে চেনে স্যার। তার মানে এই নয় যে এই মার্ডারের সঙ্গে আমার কোনো যোগ রয়েছে। বিট্টুর সাথে তোমার সম্পর্ক কি? ও আমাদের গাড়ি ঠিক করে ব্যাস। তুমি কি এটা জানো যে তোমার স্বামী যে গাড়িটা দিয়ে খুন হয়েছে সে গাড়িটা ওই গ্যারেজে সারানোর জন্য আসে? না, আমি কিছু জানি না। দেখো সীমা, তুমি যদি মিথ্যে বলো তাহলে একদিন আমরা কিন্তু সত্যিটা জেনেই যাব।
আমি বললাম তো আমি কিছু জানি না। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আমরা শুধু আমাদের কাজ করছি। আমরা আবার আসবো। চলো। শোনো, সীমা আর বিটুর কল রেকর্ডস চেক করো। খোঁজ নাও দুজনের মধ্যে কোনো কল এক্সচেঞ্জ হয়েছে কিনা। যেটা দেখছি তার চাইতে অনেক গভীর সম্পর্ক দুজনের। স্যার। স্যার। হ্যাঁ শিবা, আপনার সন্দেহ একদম ঠিক। সীমা আর বিট্টু সম্পর্ক বহু পুরনো। ওদের দুজনের মধ্যে বহু কল এক্সচেঞ্জ হয়েছে, কিন্তু মনীষা সীমার বিয়ের পর ওদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। আর রাহুল? স্যার, রাহুলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা কি? স্যার, আমি সমস্ত কল রেকর্ড স্ক্যান করেছি। তাতে জানতে পারলাম সমস্ত নাম্বার লোকাল এরিয়ার, শুধু একটা নাম্বার ছাড়া। এই নাম্বারটা সারসাওয়ালের নয়, এটা দেরাদুনের কোনো গাইনোকোলজিস্ট ক্লিনিকের। তাহলে এই নাম্বারটা আমাদের কেসের সঙ্গে কিভাবে যুক্ত? স্যার, ফেব্রুয়ারি মাসে বিট্টু এই নাম্বারে 2 থেকে 3 বার ফোন করেছে। এই বিট্টুর কোনো গাইনিকে কি দরকার পড়লো তাও এখান ছেড়ে সেই দেরাদুনে? স্যার, মজার ব্যাপারটা তো হলো যে যখন এই নাম্বারে ফোন করেছে তার পরক্ষণেই ও সীমাকেও ফোন করেছে। শিবা, এটা আমার খুব বড় চক্রান্ত মনে হচ্ছে। দেরাদুনের ক্লিনিকে গিয়ে চেক করা যাক। স্যার, কাম। সিভি মেহতা, সোজা গিয়ে ডান দিকে। স্যার। ইন্সপেক্টর সাহেব, নতুন আইন অনুযায়ী অ্যাবর্শন সম্বন্ধীয় সমস্ত তথ্য, সমস্ত ডিটেলস আমাদের রাখতেই হয়। আপনারা যা কিছু জানতে চান এখান থেকে জানতে পারবেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাডাম, এই নাম্বারটা এখানে লেখা আছে। মিস্টার বিট্টু নামে একজন এই মেয়েটার সঙ্গে এসেছিল। হ্যাঁ স্যার, 1 মাসের প্রেগনেন্ট ছিল এই মেয়েটি। আমি এর অ্যাবর্শনের জন্য কিছু ওষুধ লিখেছিলাম। সেটা কি এই মেয়েটাই ছিল? হ্যাঁ, এই সে। থ্যাংক ইউ ডক্টর। স্যার। হ্যাঁ শিবা, বলো। স্যার, আমি কল রেকর্ডস আবার চেক করেছি। তাতে জানতে পারি বিট্টু সেই রাতে সারাংপুরে ছিল, যে রাতে মনীষ মার্ডার হয়। আর ওর ফোনও সেখানেই সুইচ অফ হয় যেখানে রাহুলের ফোন সুইচ অফ হয়েছিল। শর্মা বাবু, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আমার মনে হচ্ছে বিট্টুই সেই লোক যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। সেই রাহুলের গাড়ির পেপারগুলো চুরি করে আর রাহুলের নামে একটা সিম কার্ড কেনে। আমাদের বিট্টুকে তুলতে হবে। কোথায় যাচ্ছেন স্যার আপনি? আবার কি হলো স্যার? কেন বারবার আপনারা বিরক্ত করছেন? তুমি সীমার সাথে দেরাদুনের ক্লিনিকে কি করতে গেছিলে? কার বাচ্চা ছিল ওটা? স্যার, সবকিছু কি আপনাদের বলতে হবে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দুটো লোকের খুন হয়েছে, এটা এখন তোমার ব্যক্তিগত ব্যাপার নয়। শিবা, নিয়ে চলো একে। চল। আরে স্যার, আমি করেছি নাকি স্যার? আরে স্যার, বলবেন তো কি করেছি? আরে চল, কথাটা শুনছেন না কেন? চল বস গাড়িতে, সব পরে জানা যাবে। চলো চলো। চল রে। যে রাতে মনীষ খুন হয় সে রাতে তুই কোথায় ছিলে? আমি আমার বাড়িতে ছিলাম স্যার। আবার মিথ্যে বলছিস। ওই রাতে তোর ফোন লোকেশন সেখানেই পাওয়া গেছে যেখানে মনীষ খুন হয়, আর তুই রাহুলের নামে সিম কার্ড কিনে মনীষকে ফোন করিস। স্যার, আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করতে পারেন না। আরে তো কি হয়েছে স্যার? সেরাতে আমি ওই এরিয়ার কাছাকাছি ছিলাম, তো এমন অনেক কাজ থাকে যেগুলো বলা যায় না স্যার। কিন্তু তার মানে এই নয় যে স্যার আপনারা আমার নামে খুনের অভিযোগ করবেন। আবার মিথ্যে। তুই এমনিতে বলবি না, কিন্তু আমরা জানি এই খুনটা তুই একলা করিসনি। তোর সঙ্গে যে ছিল না সেও আমাদের কাছেই আছে। নিয়ে এসো ওকে। তোমরা দুজন তো একে অপরকে চেনো, তাই না? কে বিট্টু? স্যার, আমি মেনে নিচ্ছি যে মনীষের খুনটা আমি করেছি। এই খুনের সঙ্গে সীমার কোনো সম্পর্ক নেই স্যার। ও একদম নির্দোষ স্যার। তোমাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে না যে এই খুনটা একলা কেউ করেছে। স্যার, এইসব যা ঘটনা ঘটেছে স্যার সবকিছু আমি করেছি স্যার। ও একদম নির্দোষ স্যার। ওকে যেতে দিন স্যার, ও একদম নির্দোষ স্যার। নির্দোষ তো এখানে কেউ নয়, কিন্তু তুই যদি তোর অপরাধ স্বীকার করিস তাহলে তোর সারা জীবন অন্ধকার কুটুরিতেই কাটবে। সীমাকে নিয়ে যাও, ওর সাথে পরে কথা হবে। আগে এর ব্যবস্থা তো করি। না সাহেব, না না, বিট্টু একদম নির্দোষ সাহেব। ও কিছু করেনি। ও সব দোষ নিজের মাথায় নিচ্ছে, কারণ ও আমাকে খুব ভালোবাসে সাহেব, আর আমি ওকে ভালোবাসি। কবে থেকে চলছে এসব? বিয়ের আগে বিট্টু আমাকে
গাড়ি চালানো শেখাতো। আর তখনই আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আমরা দুজনে বিয়েও করতাম, কিন্তু আমরা জানতাম যে আমাদের বাড়ির লোকেরা এই বিয়েতে কখনো রাজি হবে না। আমরা পালিয়েও যেতাম, কিন্তু ততদিনে আমার বিয়ে মনীষের সঙ্গে ঠিক হয়ে গিয়েছিল। মনীষের সাথে বিয়ে করার ছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না সাহেব। আর ওই বাচ্চা? আচ্ছা, আমার আর বিট্টুর ছিল সাহেব। কেউ যাতে জানতে না পারে তাই শহরের বাইরে দেরাদুনে গিয়ে আমরা অপারেশন করিয়ে নিয়েছিলাম। আমার বিয়ের পরেও আমরা একে অপরকে বলতে পারিনি সাহেব। তাই আমরা মনীষকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছিলাম। তারপর স্যার একদিন রাহুলের গাড়িটা গ্যারেজে রিপেয়ারিং এর জন্য আসে। আমি গাড়ির লকার খুললে পরে তাতে রাহুলের ডকুমেন্টগুলো পাই, সঙ্গে গাড়ির পেপারও ছিল। সবার অলক্ষ্যে আমি পেপারগুলো চুরি করে নিই, আর ওগুলো দিয়ে রাহুলের নামে নতুন একটা সিম কার্ড কিনি। আর তারপর মনীষকে আনন্দ সেজে, মানে সীমার কাজিন সেজে আমি ফোন করেছিলাম। হ্যালো হ্যালো মনীষ, আরে আমি আনন্দ কথা বলছি দাদা, সীমার কাজিন। আসলে আপনার সঙ্গে কিছু কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি সীমার দাদা, বলুন না আমাকে কি করতে হবে। আরে তুমি এসে গেছো? আনন্দ দাদা তোমায় ফোন করেছিল? আরে হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছিলাম। কে উনি? ও আমার দুঃসম্পর্কের কাকার ছেলে। কি একটা দরকার এসেছে এখানে সাহারানপুরে। আমি ওকে বললাম যেখানে এসে থাকো, তো বলল না, আমি বোনের বাড়িতে এসে কি করে থাকবো। শোনো না, অনেক রাত হয়ে গেছে, তুমি ওর থাকার কোনো ব্যবস্থা করে দেবে কোথাও প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ও তোমার দাদা হয়, তুমি চিন্তা করো না। তারপর আমি মনীষকে ফোন করে বলি কোথায় দেখা করতে হবে। হ্যালো, হ্যাঁ কোথায় পৌঁছেছেন? হ্যাঁ এই তো আমরা পৌঁছে গেছি। আচ্ছা শুনুন, আমি বাসে করে আসিনি। কি? ট্রেনে করে এসেছি, ট্রেনে করে। রেল স্টেশনে এসে দেখা করুন।
সীমা আর বিট্টু একে অপরকে ভালোবাসতো, কিন্তু একসঙ্গে থাকার জন্য তারা ভুল রাস্তা বেছে নেয়। রাজি না থাকা সত্ত্বেও বিয়ে করে অনেকগুলো মানুষের জীবন নষ্ট হলো। আর মনীষকে বিয়ে করার পর সীমা সেই বিয়ে থেকে বেরিয়ে আসার জন্য একটা ভুল পথ বেছে নিল, আর সেই পথে সঙ্গ দিল তার প্রেমিক বিট্টু, যার কারণে দুজন নির্দোষ ব্যক্তির প্রাণ গেল। সীমা আর বিট্টু যে ভুল পদক্ষেপ নিল তার কারণে আজ কেউই খুশি নেই। মনীষের পরিবার এটাই ভেবে চলেছিল যে মেয়েটিকে বাড়ির লক্ষ্মী বানিয়ে তারা এনেছিল, সেই মেয়েটি তাদের বাড়ির ছেলেকে খুন করার চক্রান্ত করে। অন্যদিকে সীমার মা বাবা এটা বিশ্বাস করতে পারছে না যে তাদের মেয়ে এত বড় আর এত ভুল পদক্ষেপ নিয়েছে। সীমা আর বিট্টু এই পদক্ষেপ একে অপরের সঙ্গে থাকার জন্য নিয়েছিল, কিন্তু আজ তাদের ভালোবাসা আদালতে 4 দেওয়ালের মধ্যে কয়েদ। সীমাকে আইপিসি 302 আর 120 বি ধারা আর বিট্টুকে 302 ধারা অনুযায়ী খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। দুজন খুব তাড়াতাড়ি শাস্তি পেতে চলেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।